প্রিয় দর্শক, দেশে বিদেশে যে যেখানে বসে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভিতে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান আইএফআইসি ব্যাংক নিবেদিত সংলাপ প্রতিদিন। সাথে আছি আমি মুকসিমুল হাসান এবং আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে আমাদের সাথে আলোচনায় যুক্ত হয়েছে ব্যারিস্টার রুবিন ফারহানা, বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য এবং বিএনপির নেতা। আপনারা সবাই তাকে চেনেন। রুবিন আপা, আপনাকে একেবারে আমরা অল্প কয়েকটা বিষয় একটু ছোট ছোট করে জানতে চাবো। প্রথমেই একটি ভালো খবর দিয়ে শুরু করি যে আজকে প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনারদের শপথ হয়েছে। তো এই যে 4 জন নির্বাচন কমিশনার এবং প্রধান নির্বাচন কমিশনার, তো এনাদের সম্পর্কে আপনার একটা প্রাথমিক মূল্যায়ন জানতে চাই। যদিও কাজের মধ্য দিয়ে মূল্যায়ন হবে, কিন্তু যতটুকু আগে থেকে চিনেন জানেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। নির্বাচন কমিশনটি গঠিত হয়েছে আগের যে আইন ছিল সেই আইনের অধীনেই, এবং আগের আইনে যে সার্চ কমিটি করার কথা ছিল তারাই এবার সার্চ কমিটি গঠন করেছে। রাজনৈতিক দলগুলোর কাছে নাম চাওয়া হয়েছে বলে আমরা জানি, যতদূর খবর এসছে, এবং প্রতিটি রাজনৈতিক দল সম্ভবত সর্বোচ্চ 5 জন করে নাম দিতে পেরেছে। কিন্তু কোন দল কোন নামগুলো দিয়েছে এবং কাদের মধ্যে থেকে এই 5 জনকে বাছাই করে নেওয়া হয়েছে এটা কিন্তু আমরা জানতে পারিনি। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে এইটুকু আমাদের সকলেরই প্রত্যাশা ছিল। অন্তত নির্বাচন কমিশন গঠনের আগে বেশ কয়েকটি রাউন্ড টেবিল ডিসকাশনে আমি ছিলাম, সেখানে পরিষ্কার আমরা জানিয়েছি যে আমরা কি চাই। প্রথমত আমরা যেটা চেয়েছিলাম স্বচ্ছতা, আমরা চেয়েছিলাম এমনভাবে বাছাই করা হোক যেটা সকলেই বুঝতে পারবে, জানতে পারবে কোন দল কাদের নাম দিয়েছে সেটাও মানুষ জানতে চায়, এবং কোন দলের নাম থেকে কাকে বাছাই করা হলো, কেন বাছাই করা হলো, কোন অভিজ্ঞতা বা যোগ্যতার ভিত্তিতে ওকে না নিয়ে ওকে নেওয়া হলো, এই বিষয়গুলো আসলে মানুষ আরও বেশি জানতে চায়। সো এগুলো যদি জানানো হতো আমার মনে হয় পুরো প্রক্রিয়াটা আরও অনেক বেশি স্বচ্ছ এবং গ্রহণযোগ্য হতো। আপনি একটু প্রক্রিয়া নিয়ে একটি প্রশ্ন করি। এই প্রক্রিয়া নিয়ে আবার কিছুক্ষণ আগে একটি বিবৃতি দিয়েছে, সেটি হচ্ছে জাতীয় নাগরিক কমিটি, যারা মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি সিনিয়র প্ল্যাটফর্ম বলতে পারেন, মুরব্বী সংগঠনও বলতে পারেন। তো তারা বলছে যে এটি তারা মানেন না। এই যে প্রক্রিয়া নির্বাচন কমিশন নিয়োগ হয়েছে এটি তাদের ভাষ্যমতে পতিত আওয়ামী লীগ সরকারের একটি ফরম্যাট, সেই ফরম্যাট দিয়েই তাকে নিয়োগ দেওয়া হয়েছে, সুতরাং এটিকে তারা মানেন না। তাদের এই দৃষ্টিভঙ্গিকে কীভাবে দেখবেন? তারা এটি বলতেই পারেন, তবে এটি তো আসলে হঠাৎ করে গঠিত হয়নি। নির্বাচন কমিশন গঠনটা গত 3 মাস ধরেই আলোচনায় ছিল। তখনই যদি তারা বলতেন যে সার্চ কমিটি দিয়ে কোনো নির্বাচন কমিশন যদি গঠিত হয় তাহলে আমরা সেটি মানতে একেবারেই নারাজ। নতুন করে আইন প্রণয়ন করা হোক, অধ্যাদেশ আসুক, তারপরে আমরা দেখব কাকে নির্বাচন করা যায়, নির্বাচন কমিশনার হিসেবে। সেটা কিন্তু আমরা দেখিনি। এখন যখন কমিশন গঠিত হয়ে গেছে, এখন যদি এই কথাটি আসে তখন এটি ডেফিনেটলি কিছুটা অস্বস্তি এবং বিতর্কের জন্ম তো দেবেই। তখন কি এরকম কিছু হতে পারে যে তাদের এক্সপেকটেশন যেরকম ছিল সেরকম না হওয়ার কারণে এখন বলছে, তা নাহলে আগে না বলে এখন কেন বলছে? পলিটিক্সে তো ধরেন এই ধরনের আলোচনা আসতেই পারে যে এত দেরিতে কেন, বিশেষ করে নামগুলো প্রকাশিত হবার পরে কেন। ফর এক্সাম্পল, আমরা তো আসলে এটা আমাদের কিছুটা অস্বস্তি ছিল যেটা আগের আইন অনুযায়ী হচ্ছে, কিন্তু সেটার তেমন কোনো বিরোধিতা কিন্তু আমরা করিনি। আমরা শুধু বলেছিলাম যে কারা কারা কোন কোন নাম দিচ্ছে এবং কোন কিসের ভিত্তিতে আসলে নির্বাচন কমিশনার নিয়োগ করা হচ্ছে, এটা যদি পরিষ্কার করা হতো তাহলে আমাদের সকলের জন্যই এটা বুঝতে সহজ হতো। বাট যাই হোক, যেটা হয়নি। আমরা আশা করব এই নির্বাচন কমিশন আজকে যে কথাটি বলেছে, প্রধান নির্বাচন কমিশনার আজকে মিডিয়ার সামনে এসেছেন এবং তিনি বেশ কয়েকটি বিষয় তিনি উল্লেখ করেছেন। প্রথমত তিনি বলেছেন সংবিধান যতক্ষণ পর্যন্ত সংস্কার না হচ্ছে, এই সংস্কার কোন কোন সংস্কার আসলে গৃহীত হবে, কোন কোন সংস্কার এই সরকার করবে, এই সিদ্ধান্ত যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত ওনার পক্ষে কোনো মন্তব্য করা কঠিন। সেই সঙ্গে তিনি এটাও নিয়ে এসছেন যে নির্বাচন আসলে কোন প্রক্রিয়ায় হবে, সমানুপাতিক হারে নির্বাচন যেটা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সেটা হবে, না ফার্স্ট পাস দ্য পোস্ট যেটা আমাদের পুরনো পদ্ধতি সেটা হবে, এই প্রশ্ন তিনি রেখেছেন। তিনি বলেছেন ভোটার তালিকা হালনাগাদ, উইচ ইজ আ মাস্ট। অনেক তরুণ ভোটার যুক্ত হয়েছেন, অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন জীবনে প্রথম ভোটটি দেবার জন্য, সুতরাং ভোটার তালিকা হালনাগাদের বিষয় আছে। 2008 সালে আপনি জানেন বিএনপি সহ প্রধান যে রাজনৈতিক দলগুলো ছিল তারা কিন্তু বলেছিল যে
সীমানা নির্ধারণ, Exactly. এটা আওয়ামী লীগ তার পছন্দ মতো অবস্থা এমনভাবে পরিবর্তন এমনভাবে করেছে যাতে অন্তত 40টি আসনে বিএনপিকে একটা চাপে ফেলা হয়েছে। সো আমরা ডিলিমিটেশনের ব্যাপারেও এই নির্বাচন কমিশনার তার কথা বলেছেন, বক্তব্য দিয়েছেন। অর্থাৎ সকল কিছু দেখে মনে হচ্ছে যে তিনি যেটি প্রাথমিকভাবে বলতে চেয়েছেন যে মাত্র তো আমরা গঠিত হলাম, আমাদের 31শে ডিসেম্বর কমিশনগুলো রিপোর্ট দেবে, তারপরে তিনি আসলে বুঝে শুনে জনগণের সামনে কথা বলতে চান। তবে একটা বিষয় তিনি নিশ্চিত করেছেন যে নির্বাচনটি তিনি এমন করতে চান যেটা নিয়ে যাতে ভবিষ্যতে আর কোনো প্রশ্ন না ওঠে। সেরকম কথা তো আমরা আগের প্রধান নির্বাচন একদম। কমিশনারের কাছে শুনেছি, কিন্তু একই রকম প্রত্যাশা নিশ্চয়ই থাকবে না দুজনের কাছে। অবশ্যই না। দেখুন, আমরা একটা কথা বলেছিলাম, আমি বলেছিলাম ব্যক্তিগতভাবে, যে 5 জন ফেরেশতাকেও যদি বসানো হয় তারপরেও এই কমিশনের পক্ষে নিউট্রালি কাজ করা সম্ভব নয়, বিকজ সরকারটি একটি দলীয় সরকার। Exactly. এবং পুলিশ প্রশাসন থেকে শুরু করে স্টেট মেশিনারিজ যা আছে, প্রত্যেকটা স্টেট মেশিনারি হচ্ছে দলীয়করণ করা হয়েছে। সো এরকম একটি অ্যাটমসফিয়ারে কেবলমাত্র 5 জন নির্বাচন কমিশনারের পক্ষে চাইলেও সম্ভব না একটি ভালো নির্বাচন করা। তবে হ্যাঁ, এটা সত্য যে তারা কতটুকু চেয়েছেন সেই প্রশ্নও তো আমরা রাখতেই পারি, তাই না? এই ব্যাপারে আরেকটি ব্যাপার যে বলি, সেটি হচ্ছে প্রধান নির্বাচন কমিশনার শপথ নেওয়ার পরে তো ব্রিফিং করেছেন, তারপর শপথ নেওয়ার পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এবং সেখানে তিনি একটি কথা বলেছেন যে সংস্কার একটি চলমান প্রক্রিয়া। যে কথাটি আমরা বিএনপির মুখ থেকেও শুনছি, আজকেও ডক্টর মঈন খান, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য, তিনিও এই কথা বলেছেন, এর আগে দলের অন্য নেতারাও এই কথাটি বলছে। তাহলে সংস্কার একটি চলমান প্রক্রিয়া, আবার বলা হচ্ছে বিএনপির মঈন খানই আবার বলেছেন যে অত্যাবশ্যকীয় যে সংশোধনীগুলো বা যে সংস্কারগুলো প্রয়োজন সেগুলো করবে। আসলে আপনার কাছে আমরা একটু ব্যাখ্যা চাই যে অত্যাবশ্যকীয় সংস্কার কি কি মনে করেন? অত্যাবশ্যকীয় সংস্কারের ব্যাপারে বিএনপির মহাসচিব খুব চমৎকার একটা আউটলাইন দিয়েছে। উনি বলেছেন যে প্রশাসনে সংস্কার, নির্বাচন কমিশনের সংস্কার এবং নির্বাচন সংক্রান্ত যে বিষয়গুলো আছে, ভোটার তালিকা, তারপরে সীমানা নির্ধারণ, এই বিষয়গুলো শেষ হয়ে গেলে এবং জুডিশিয়ারির মোটা দাগের কিছু সংস্কার করে নির্বাচনটা হোক, নির্বাচনের পরে যেই নির্বাচিত হয়, এটা নট নেসেসারিলি বিএনপি নির্বাচিত হবে বা অন্য কোনো, যেটাই হয়, মানুষের ভোটে যেই আসে তাদের হাতে আসলে পরবর্তী সংস্কারগুলো দিয়ে দেওয়া উচিত। এবং দেখুন, আসলে সত্যি কথা কি, 5 বছরেও তো সকল সংস্কার শেষ হয় না। নতুন সময়, নতুন সম্ভাবনা, নতুন চ্যালেঞ্জ, নতুন সংস্কার। সো এটা আমি সকল কিছু পারফেক্ট করে দিয়ে যেতে পারবো 2 বছরে বা 3 বছরে বা 1 বছরে, 6 মাসে, এটা অসম্ভব ব্যাপার। বিকজ সময়ের সাথে সাথে অনেক নতুন জিনিস আসে, অনেক নতুন পন্থা আসে, পদ্ধতি আসে, সেগুলোর সঙ্গে অ্যাডাপ্ট করা, সেই অনুযায়ী পরিবর্তিত হওয়া, পরিমার্জিত বা পরিবর্তিত হওয়া, এই বিষয়গুলো তো আসলে সত্যিই চলমান প্রক্রিয়া। আপনি যেহেতু একজন ব্যারিস্টার, আইনজীবী, সেই হিসেবে একটু আইনের একটা ব্যাখ্যা একটু জানার আছে। সেটি হচ্ছে যে আমরা যতটুকু জানি নির্বাচন কমিশন একটি নির্বাচন আয়োজন করবে, কিন্তু যেহেতু এখন কিছু সংস্কারের উদ্যোগ বা প্রক্রিয়াও চলছে, ধরেন আমি যেটি আনুপাতিক হারে ভোটের ভিত্তিতে হবে না আসন ভিত্তিক হবে, এই যে যেটি আগের সিস্টেম নাকি নতুন কোনো সিস্টেম হবে, যদি আগের সিস্টেম সবই থাকে, আমার সেক্ষেত্রে প্রশ্নটি না গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ সেটিকে কতটুকু পুনর্গঠন করা, কিংবা যদি মেজর কোনো সংস্কার করতে হয়, তাহলে নির্বাচন কমিশন কি সংবিধান সংশোধনী ছাড়া সেটি করতে পারবে কিনা? দেখুন, এখন যেহেতু দেশে কোনো সংসদ নাই, এখন যেহেতু কোনো নির্বাচিত সরকার নাই, যে কোনো সংস্কারই আপনি এখন করেন না কেন, পরবর্তী যে গভর্নমেন্ট আসবে সে যদি সেটাকে র্যাটিফাই না করে, সে যদি সেই সংস্কারটিকে গ্রহণ না করে, তাহলে কিন্তু এই সংস্কারের কোনো স্থায়িত্বই থাকে না। সুতরাং আপনি সমানুপাতিক নির্বাচনের কথা বলছেন এবং না ভোটের কথা আসছে নারীদের জন্য 100টি আসন, যেটি নারীদের জন্যই থাকবে এবং তারা এই 100টি আসনে প্রতিদ্বন্দ্বিতার মধ্যে দিয়ে নির্বাচিত হয়ে সংসদে যাবে। অর্থাৎ 50টি আসন আর থাকবে না সংরক্ষিত, 100টি আসন হবে। টোটাল আসন সংখ্যা হবে 350-এর জায়গায় 400। 100টি আসন থাকবে নারীদের জন্য। সেই আসনে প্রত্যেকটি দল যারা যারা মনে করে নির্বাচনে অংশগ্রহণ করবে, তারা তাদের নারী প্রার্থীকে সেই আসনগুলোতে দেবেন এবং সেখান থেকে নির্বাচনের মধ্যে দিয়ে তারা জয়ী হয়ে আসতে পারলে সংসদে যেতে পারবে। এরকম একটি সংস্কারের কথাও এসছে। এখন এই সংস্কারগুলো তো মাত্র প্রপোজ করা হয়েছে, এগুলো ডেফিনেটলি লিখিত আকারে যদি কমিশন দেয় 31শে ডিসেম্বরের মধ্যে, তারপরে সেগুলো যাবে হচ্ছে রাজনৈতিক দলগুলোর কাছে। রাজনৈতিক দলগুলো যদি আলাপ আলোচনার মধ্যে দিয়ে
কোনো সংস্কারের ব্যাপারে একমত হয়, সেই সংস্কারগুলোই খুব সম্ভবত অন্তর্বর্তীকালীন সরকার গ্রহণ করবে এবং সেই সংস্কারগুলোই কার্যকর করা হবে। এর বাইরে যে সংস্কারগুলোর কথা আসছে, নানান আলোচনা নানান ফোরাম থেকে আসছে, এক একটা দল আসলে এক এক রকম চাইছে। বড় দলগুলো সমানুপাতিক নির্বাচন চাইছে না, ছোট দলগুলো সমানুপাতিক নির্বাচন চাইছে। তো এর মধ্যে দিয়ে আসলে একটা আলাপ আলোচনার মধ্যে দিয়ে একটা কনসেনসাসে ডেফিনেটলি আসতে হবে। যে গত কয়েকদিন ধরে রাজধানীতে একটি নতুন বিড়ম্বনা বলি, ভোগান্তি বলি কিংবা সংকট বিক্ষোভ, সেটি হচ্ছে ব্যাটারি চালিত যেগুলো অটোরিকশা বলা হয়, তাদের রাজপথে আন্দোলন। তার আগে হাইকোর্টের একটি রিটের প্রেক্ষিতে তাদের বন্ধ করে দেওয়ার ঘোষণা। তো এর আগেও আমরা অনেকগুলো আন্দোলন দেখছি, পরের সুযোগ হলে সে আলোচনা করব। তো আসলে এটি মানে অন্য কোনো উপায় ছিল না এরকম বিক্ষোভ এড়ানোর জন্য? আপনার কি মনে হয় একজন রাজনীতিবিদ হিসেবে? দেখুন, এই সমস্যাটি না দীর্ঘদিন ধরে জিয়ে রাখা হয়েছে। দীর্ঘদিন ধরে ব্যাটারি চালিত রিক্সা যারা চালান তাদের কিন্তু সরকারের কাছে আবেদন ছিল তাদেরকে অনুমতি দেওয়ার ব্যাপারে, কিন্তু আগের সরকারও তেমন কোনো উদ্যোগ নেয়নি এবং এখন তো বিষয়টি একেবারেই আন্দোলনের দিকে গড়েছে। রিট হয়েছে, আজকে রিটের আদেশও দেওয়া হয়েছে। এই মানুষগুলোকে নিয়ে অনেকগুলো কমপ্লেইন দেখা গেছে সরকারের তরফ থেকে এসছে। মানে তারা যে যুক্তিগুলো দিচ্ছে রিক্সা বন্ধের, এক হচ্ছে প্রচুর অ্যাক্সিডেন্ট প্রোন হয়, তাদের লাইসেন্স নাই, তাদের কি বলে ড্রাইভিং স্কিলটা নাই, লাইসেন্স নাই। দুই হচ্ছে রাস্তায় যানজটের জন্য তারা দায়ী। কিন্তু পরিসংখ্যান কিন্তু উল্টো কথা বলছে। পরিসংখ্যান বলছে প্রাইভেট কার সবচেয়ে বেশি যানজটের জন্য যদি প্রথম দায়ী করতে হয় সেটা প্রাইভেট কারকে। ঢাকা শহরে এমন বহু পরিবার আছে যেখানে হাজব্যান্ড একটা গাড়ি, ওয়াইফ একটা গাড়ি, বাচ্চারা একটা গাড়ি ইউজ করে, কখনো ড্রাইভার একাই একটা গাড়ি। তাহলে আপনি চিন্তা করেন, 4 জনের একটা পরিবারে যদি 3টা গাড়ি বা 4টা গাড়ি ইউজড হয়, তাহলে রাস্তাটা কতটুকু একটি পরিবার অকুপাই করে রাখে সেটা কিন্তু আমরা চিন্তা করি না। বাসের জন্য আলাদা লেন করবার কথা দীর্ঘদিন ধরে বলা হচ্ছে এবং গুলশান বনানীতে আপনি দেখবেন ঢাকার চাকা একটা আলাদা রকম বাস কিন্তু আছে। সেটা অন্য এলাকাগুলোতে যদি হওয়ার কথা ছিল, হয়নি। আলাদা রুট করার কথা ছিল, হয়নি। বরং আমরা কোটি কোটি হাজার হাজার কোটি টাকা ব্যয় করে, শত শত কোটি টাকা ব্যয় করে আমরা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বানাই, আমরা ভুল ফ্লাইওভার বানাই। হানি ফ্লাইওভার নাকি এখন ভেঙে না ফেললে এই যানজট কখনোই মুক্ত হবে না, পুরো এলাকাটা যানজট একেবারে প্যাকড হয়ে থাকে। তো আমরা এই যে অপরিকল্পিত উন্নয়নের নামে পকেট ভরার জন্য দুর্নীতির যেই মহোৎসব আমরা গত কয়েক বছরে করেছি, তার মাসুল এখন কেন এই রিক্সা চালক যারা একেবারে দিন আনে দিন খাই অবস্থা তারা দেবে? এবং এই মানুষগুলোকে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে এই যে লক্ষ মানুষ এই পেশার সঙ্গে যুক্ত, তাদেরকে আপনি পথে বসিয়ে দেবেন। এবং একটি মানুষ পথে বসা তো ওই মানুষটি নয়, তার সঙ্গে তার পরিবার আছে। আমরা দেখছি দেশে অর্থনৈতিক অবস্থা সত্যিই খারাপ। ইনফ্লেশন, বিশেষ করে খাবারের মূল্যস্ফীতি সরকারি হিসাব মতে 13%। বলা হচ্ছে 30% মানুষ তার মানে পুষ্টিটা প্রয়োজন সেই পরিমাণ খাবার তারা পাচ্ছে না। টিসিবির লাইনটা আপনি লক্ষ্য করেন, এত দীর্ঘ লাইন দিন দিন বড় হচ্ছে। একসময় মানুষ মুখ ঢেকে দাঁড়াতো, এখন কিন্তু আর না, বিকজ তারা জানে যে তাদের আশেপাশে যারা পরিবার আছে তারা ওই লাইনেরই দাঁড়াতে হচ্ছে। সো এইরকম একটি অবস্থা, আপনি এই দরিদ্র জনগোষ্ঠীকে যে পথে বসাবেন তারা কি করবে? সো এইগুলো আসলে চিন্তা ভাবনা না করে আপনি একটা আদেশ দিয়ে দিতেই পারেন, ক্ষমতা যেহেতু আছে, কিন্তু তাদের বিষয়টিও সরকার হিসেবে ভাবনাটা আপনাকেই ভাবতে হবে। এখন এখানে এবার সেকেন্ড এই হিসেবে এই প্রসঙ্গে যেটি আসতে চাই সেটি হচ্ছে যে আমরা বিভিন্ন আন্দোলন যেমন দেখছি এবং আন্দোলনের পরে সরকারের পক্ষ থেকে একটি বলা হচ্ছে যে গত 15 বছরের পুঞ্জীবিত ক্ষোভের একটি বহিঃপ্রকাশ। আবার ফেসবুকে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকতে দেখা যাচ্ছে কখনো আনসার হয়ে ফিরে আসে, কখনো প্যাডেল হয়ে ফিরে আসে, কখনো ব্যাটারি চালিত হয়ে ফিরে আসে। এরকমভাবেও এক ধরনের ট্যাগ দেওয়া হয়। আসলে এই সংকটগুলো, এই সরকার যেহেতু এটি লং টার্মের সরকার না, এই সংকটগুলো কতটুকু তাদের পক্ষে মানে গোছানো সম্ভব বা আদৌ সম্ভব কিনা? মানে যদি রাজনৈতিক দলগুলোর
সমর্থন বা সহযোগিতা না থাকবে, বিশেষ করে বিএনপির মতো বড় দলের? এখানে বেশ কয়েকটি বিষয় জড়িত। এক হচ্ছে ডে ওয়ান থেকে আপনার প্রায়োরিটি সেট করে ফেলা দরকার ছিল এই সরকারের। এই সরকারকে মাথায় রাখতে হবে যে আকাশচুম্বী আশা আকাঙ্ক্ষা নিয়ে সরকারকে বসানো হয়েছে, একই সঙ্গে সরকারকে প্রতিনিয়ত চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। চ্যালেঞ্জটা দুই মুখী। একটা মুখ হচ্ছে পতিত যে স্বৈরাচার দেশ ছেড়ে পালিয়েছে তারা কিন্তু ষড়যন্ত্র করতেই থাকবে। 1991 সালে শেখ হাসিনা বলেছিল এই সরকারকে একদিনও শান্তিতে থাকতে দেব না, এবং তিনি একদিনও শান্তিতে বিএনপি সরকারকে থাকতে দেয় নাই। সো এইবারও কিন্তু তার রাগ, তার ক্ষোভ, তার জেদ আমরা কিন্তু টেলিফোন যে কনভারসেশনগুলো লিক হয় আমরা বুঝি। সো তাদের পতিত স্বৈরাচারের একটা ষড়যন্ত্র অব্যাহত থাকবে, এবং সেই সঙ্গে একটা ভেঙে পড়া সিস্টেম এই সরকার পেয়েছে। সো এই সিস্টেমের মধ্যে এই সরকারকে কাজ করতে হবে। সো তারা যদি তাদের প্রায়োরিটি বা চেকলিস্টটা ছোট রাখতো, তাহলে আমার মনে হয় তারা সাধারণ মানুষের ডে টু ডে লাইফের যে সমস্যাগুলো সেগুলো আরেকটু বেটার হ্যান্ডেল করতে পারতো। এক হচ্ছে মূল্যস্ফীতি, এটা এই সরকার হ্যান্ডেল করতে পারছে না। আইন শৃঙ্খলা পরিস্থিতি হ্যান্ডেল করতে পারছে না। ডে টু ডে লাইফের আমাদের যে ভোগান্তি হচ্ছে, ট্রাফিকে ঘন্টা পর ঘন্টা, কারণ প্রতিদিনই কোনো না কোনো আন্দোলন বিক্ষোভ হচ্ছে, রাস্তা বন্ধ হচ্ছে একই অবস্থা প্রতিদিন। এবং আমি যেহেতু এলিফ্যান্ট রোডে থাকি, বিশ্বাস করেন আমার এলাকার রাস্তা বন্ধই থাকে, মোরলেস এভরিডে কোনো না কোনো সমস্যা শাহবাগে হয়। সো এই যদি চলতে থাকে এই সরকার কিন্তু রান করতে পারবে না। যেই সরকারের জনসমর্থন শুরুতে ছিল 90%-এর ঘরে, সেটা কিন্তু এখন 60-59-এর পর্যায়ে নেমে এসছে। সো ডে টু ডে লাইফে যদি মানুষকে কিছুটা স্বস্তি দিতে না পারে এই সরকার, বড় বড় সংস্কারের কথা বলে সরকার কিন্তু মানুষকে ভোলাতে পারবে না। সুতরাং আমার মনে হয় তাদের একেবারে আশু পদক্ষেপ কি কি নেওয়া উচিত, জনজীবনে প্রতিদিনের ডেইলি লাইফে স্বস্তি ফেরানোর জন্য কি পদক্ষেপ তারা নেবে, এগুলো তাদের প্রায়োরিটি লিস্টে প্রথমে থাকা উচিত। আরেকটা ব্যাপারে একটু খোলামেলাই জানতে চাই, সময় যত যাচ্ছে বিএনপির সাথে সরকারের দূরত্ব কি বাড়ছে, নাকি এটা বার্গেনিং করা হচ্ছে রাজনীতির ভাষায় বলবো? আপনি তো সশস্ত্র বাহিনী দিবসে দেখেছেন, হ্যাঁ, একদম। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং সেই পদ্মা সেতু দুইজনকেই দেখেছি এবং ডক্টর মোহাম্মদ ইউনূস অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তারা আলাপ আলোচনা করেছেন, এবং দুজনকে আমার কাছে অত্যন্ত হাসি খুশি এবং কর্ডিয়াল মনে হয়েছে। সো দূরত্ব আছে বলে আমি মনে করি না। এবং বিএনপি প্রথম থেকে একটা কথা বলেছে, এই সরকারটি আমাদেরই সরকার, 17 কোটি মানুষের সরকার, এই সরকারকে সফল হতেই হবে। সো আমরা চাই এই সরকার সফল হোক, কারণ এই সরকার সফল হলেই আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশে পা রাখতে পারবো। আর এই সরকার যদি ব্যর্থ হয়, তাহলে বাংলাদেশ যে অন্ধকারের মধ্যে পড়বে, সেই অন্ধকার থেকে টেনে তুলতে আসলে কয়েক যুগ সময় লেগে যাবে। যেহেতু সরকারের সফলতার প্রশ্ন বললেন, মানুষ তো আসলে যেটি বলছিলেন যে সংস্কার কিংবা রাষ্ট্রীয় মেরামত, এগুলো মানুষের অনেক বেশি, সব মানুষ, তৃণমূলের মানুষ, রিক্সাওয়ালা কিংবা একজন মানে দৈনিক যিনি মজুরি ইনকাম করে শ্রমের মধ্য দিয়ে, তারা হয়তো এত কিছু বোঝে না, তারা দ্রব্যমূল্যটাকে বড় করে দেখে। সমাজে এখনও মানে দ্রব্যমূল্য সরকার হয়তো দাবি করছে তারা নিয়ন্ত্রণের চেষ্টা করছে, কখনো কখনো কোনো জায়গায় সাকসেস হচ্ছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেই আগের সিন্ডিকেটটা একটা অদৃশ্য সিন্ডিকেট হয়ে আসছে। তো এই জায়গায় একটা বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপির তো অনেক ব্যবসায়ীও আছে, বিভিন্ন ক্ষেত্রে তাদের অবস্থান আছে, সরকারকে সফল করার জন্য মানে এখানে আসলে দল হিসেবে, যদিও প্রশ্নটি একটু অন্যরকম শুনতে কেমন লাগবে, কিন্তু বিএনপি কি ওরকম সর্বাত্মকভাবে সব জায়গায় সহযোগিতা করছে কিনা? এখানে কয়েকটি প্রশ্ন জড়িত। 71-এ কিন্তু দেশটাকে স্বাধীন করা হয়েছিল, কিন্তু তারপরে রফিক আজাদ লিখতে বাধ্য হয়েছে, ভাত দে না হলে মানচিত্র খাবো। সো আপনার পেটের ভাত যদি না থাকে, প্রতিদিনের জীবন যদি না চলে, তাহলে কিন্তু সরকারের ব্যাপারে হারামজাদা শব্দটা উচ্চারণ করতে মানুষ দ্বিধা করবে না। সো এই সরকারেরই উচিত ছিল, বিএনপি বলেন বা অন্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদের বলেন, তাদের ব্যবসায়ীদের সঙ্গে বসা বা ইন জেনারেল ব্যবসায়ীদের সঙ্গে বসা এবং তাদেরকে আশ্বস্ত করা। বাংলাদেশে কিন্তু ব্যবসার পরিবেশ, বিনিয়োগের পরিবেশ খুবই স্থবির হয়ে আছে, বিকজ এত আনসার্টেন সময় যে ব্যবসায়ীরা নতুন কোনো ব্যবসায় হাত দিতে কিংবা বুঝছে না কতদিন থাকবে। সো তারা কিন্তু সার্টেনিটি চায়, যে কোনো ব্যবসা কিন্তু একটা নিশ্চয়তা চায়। সো এই সরকার যেহেতু নানান কারণে একটু টালমাটাল, ব্যবসায়ীরা বিনিয়োগ করছে না, আর একটা অলিগোপলি তৈরি হচ্ছে। অলিগোপলি বিষয়টা কি, তেল বলেন, চিনি বলেন,
তারপরে পেঁয়াজ বলেন, এই যে সামনে রমজান আসছে, এগুলো কিন্তু কয়েকটা ব্যবসায়, 5-6টা ব্যবসা একদম প্রথম আলোতে নাম ধরে বলে দেয়, ডিমের সিন্ডিকেট, একটা কাজী ফার্মের হাতেই বিরাট ব্যবসা। সো এটাকে যতক্ষণ পর্যন্ত ভেঙে আপনি অন্যান্য ব্যবসায়ীদেরকে এই ব্যবসাতে নিয়ে আসতে না পারবেন, এই 5টা কোম্পানির সিন্ডিকেট কিন্তু আপনি কোনোদিনও ভাঙতে পারবেন না। এবং আওয়ামী লীগ এটা চায়নি, বিকজ আওয়ামী লীগের কাছে এই 5টা ব্যবসায়ী বা এই 5টা কোম্পানির টাকা অনেক দূর পর্যন্ত গেছে, কিন্তু এই সরকারে নিশ্চয়ই আশা করছি তা নয়। তাহলে এই সরকার কেন অন্য ব্যবসায়ীদের সেই আস্থার মধ্যে নিয়ে আসতে পারছে না যে তারাও ইনভেস্ট করবে, তারাও এই ব্যবসাতে আসবে? কারণ যত বেশি ইম্পোর্টার তৈরি হবে, যত বেশি ব্যবসায়ী এই ব্যবসাতে এনগেজড হবেন, তত দ্রুত এই অলিগোপলিটা ভেঙে যাবে, এই সিন্ডিকেটটা ভেঙে যাবে। আপা, একেবারে শেষ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে যে শুরুর দিকে আমরা দেখছিলাম যে বেশ কিছু সংস্কার কমিশন করা হলো, পরে আরও কমিশন করা হলো, এবং সবশেষে আমরা দেখলাম যে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনারেরও শপথ হয়ে গেল, যেটি ডক্টর মোহাম্মদ ইউনূস কিছুদিন আগে একটি আন্তর্জাতিক টেলিভিশনে বলেছেন যে নির্বাচনের ট্রেন ছেড়ে গেছে। আমরা ধরলাম যে ট্রেনের ড্রাইভার এখন আসছে, তো এখন হয়তো ট্রেন আসলেই ছেড়ে গেছে যদি ধরি, বা ট্রেন শব্দটাই বাদ দিই, যে আসলে নির্বাচনের পথে আমরা যে গতিতে আগাচ্ছি তাতে আপনি অন্তত কতটুকু সন্তুষ্ট, এবং সেই সঙ্গে কবে নাগাদ এই গতিতে আগালে আমরা নির্বাচন পেতে পারি আপনার মনে হয়? নির্বাচনটা আমরা কবে পাবো সেটার সদিচ্ছা একেবারেই সরকারের, এবং সরকার যদি চায় আমি মনে করি না 6 মাসের বেশি প্রয়োজন হবে, বিকজ ভোটার তালিকা হালনাগাদ করতে হবে, সময় লাগে, বছর খানেকের মতো লাগে। এটা চাইলে তাড়াতাড়ি তো করা যায়। আমরা তো আসলে দেখেন, আমি এটা শুরুতেই বলছিলাম, সরকার যদি সকল কাজে হাত দেয় তাহলে মুশকিল হবে। সরকারকে ফোকাসড হতে হবে, তার প্রায়োরিটি লিস্ট করতে হবে, চেক লিস্ট করতে হবে, এবং চেক লিস্টে 1 নম্বরে নির্বাচন আসা উচিত। এই কারণেই উচিত যে দেশে যদি স্টেবিলিটি না হয় তাহলে নির্বাচন তাহলে কিন্তু বিনিয়োগ হবে না, ব্যবসা হবে না, এবং প্রতিদিন গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে ঝামেলা হচ্ছে, সাভারে হচ্ছে, না হলে আশুলিয়ায় হচ্ছে, কোথাও না কোথাও হচ্ছে। এইভাবে চলতে থাকলে আমাদের আরএমজি সেক্টরটা একেবারে মানে কোলাপস করবে। সো আমাদের এই সকল কিছু মাথায় রেখে আমার মনে হয় সরকারের উচিত অ্যাজ সুন অ্যাজ পসিবল, ঠিক আছে যেন আমি 6 মাস বললাম না, অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত দ্রুত সম্ভব সংস্কারগুলো করে নির্বাচন, এবং ডিসেম্বর মাসের 31 তারিখে আশা করছি সকল কমিশন তাদের রিপোর্ট দেবে, তারপরে বোধহয় পুরো চিত্রটা আরো পরিষ্কার। একটা বিষয় কিন্তু আমি শেষ করতে চাচ্ছিলাম, কিন্তু এই বিষয়টা দিয়ে একটু শেষ করেন। একদিকে আপনারা যেমন বলছেন যে এই সরকারের প্রায়োরিটি লিস্টে সবার প্রথমে নির্বাচন দেওয়া, কিন্তু আবার সবাই, আমি আগেই বলে নিচ্ছি, সব দলই আসলে এই আন্দোলনের সঙ্গে ছিল, কিন্তু যাদের সামনে থেকে ডাক দিয়েছে যে ছাত্ররা বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা বলছে আগে সংস্কার তারপরে নির্বাচন, এবং তাদের ভাষ্যমতে এটি একটি, যে কাঠামোটি আছে এটি একটি ফ্যাসিবাদী কাঠামো, এর ভেতর দিয়ে বিএনপি আসুক, জামাত আসুক, অন্য যে ক্ষমতায় আসুক, এই কাঠামোয় আসলে সেও ফ্যাসিবাদী হবে। তাহলে আগে সেই সংস্কারটি না করে আগে নির্বাচন দিয়ে দিলে একই তাদের এই রক্ত বৃথা যাবে। এই জায়গাটিতে আপনাদের দলীয় স্ট্যান্ড কি? আমরা তো ওটাই বলেছে বিএনপির মহাসচিব, যে প্রয়োজনীয় সংস্কার, যৌক্তিক সংস্কারগুলো করে তারপরে একটি নির্বাচন আসুক। এবং এই যে ফ্যাসিবাদী কাঠামো, এটা কিন্তু বিশ্বাস করেন আপনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সংবিধান দিয়েও কাঠামো রোধ করা যাবে না, যদি না যেই ব্যক্তিটি আসনে বসছে, যেই ব্যক্তিটি স্টিয়ারিং ধরছে, তিনি যদি সঠিক ব্যক্তি না হন। সঠিক ব্যক্তির হাতে যদি স্টিয়ারিং যায় তাহলে এই কাঠামো দিয়েই কিন্তু রাষ্ট্র পরিচালনা ভালোভাবেই করা সম্ভব। দেখুন 91 থেকে 96 থেকে 2001 আমরা কি চমৎকার বাংলাদেশ দেখি নাই? তখনও তো এই সংবিধানই ছিল। তখন কি আমরা কোনো ফ্যাসিবাদ দেখেছি? তখন কি আমরা কোনো মাফিয়া দেখেছি? দেখি নাই। বিকজ ওই সময়গুলোতে আমরা দেখেছি একটা গণতান্ত্রিক মনা সরকার ছিল, তারা ফ্যাসিবাদ কায়েম করতে চায় নাই, তারা স্বৈরতান্ত্রিক হতে চায় নাই, তারা মাফিয়াতন্ত্র করতে চায় নাই। আবার যদি আপনি মনে করেন যে আপনি একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করবেন এবং মাফিয়াতন্ত্র কায়েম করবেন, লুটপাটতন্ত্র কায়েম করবেন, আপনি যত ভালো সংবিধানে লেখেন না কেন, বিশ্বাস করেন কোনো লাভ নাই। ওকে, অনেক ধন্যবাদ ব্যারিস্টার রুমিন ফারহানা। আমরা শেষ করব। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সময় নিয়ে অনুষ্ঠান দেখার জন্য, এবং শুধু একটি কথা বলেই শেষ করব, একটি সুন্দর আদর্শ রাষ্ট্রের জন্য যেমন
সংস্কার নির্বাচন দরকার, ঠিক তেমনি অন্তর্বর্তী সরকার নিশ্চয়ই তার প্রধান একটি অন্যতম কাজ যেটি ক্ষমতা হস্তান্তর, সেটি একটি সুষ্ঠু, অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে করবে। সেই প্রত্যাশা যেমন থাকবে, ঠিক তেমনি মানুষ যারা এত সংস্কার বোঝে না, এত রাষ্ট্র মেরামত বোঝে না, যাদের নিত্যদিনের সমস্যা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিশেষ করে জনজীবনের শান্তি, সেই জনজীবনে শান্তি ফিরে আসবে এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ হবে। সেই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি আইএফআইসি ব্যাংক নিবেদিত সংলাপ প্রতিদিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা।